আসসালামু আলাইকুম সবাইকে শেষ শীতের বসন্ত ছুঁই ছুঁই এই পড়ন্ত বিকেলে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ইংলিশ মজা জবের পক্ষ থেকে। রয়েছে সাথে আমি সুমন আহমেদ। চলছে বিশেষ লাইভ এবং আজকের লাইভটি কি সম্পর্কিত এটা অবশ্যই আপনারা সবাই অবহিত। ঠিক এর পূর্বে যে কথাটি দিয়ে শুরু করব, এই মুহূর্তে যারা আমার সঙ্গে এই বিশেষ লাইভে আজকে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আরেকটি নতুন বার্তা দিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই বিশেষ লাইভটি। আপনারা যারা ইতিমধ্যে ইংলিশ মজা জব পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন, যুক্ত রয়েছেন, তাদের জন্য একটা দারুণ খবর রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা গতকাল আমরা সবাই মিলে কিন্তু 40,000 পরিবার আমরা একত্রিত, অর্থাৎ ইংলিশ মজা জব এখন প্রায় 40,000 সদস্য নিয়ে তার পথ চলছে। আশা করি ইনশাল্লাহ এই পথ চলা আরও উত্তরাত্তর বৃদ্ধি পাবে, এটা দিয়ে শুরু করব। প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে যারা আমার সঙ্গে এই বিশেষ লাইভে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথা বলার থাকবে আমার মূল আলোচনায় যাওয়ার আগে। সেটা হচ্ছে যে আজকের এই বিশেষ লাইভটি আপনারা দেখতে পাচ্ছেন এনটিআরসিএ সম্পর্কিত, অর্থাৎ এ সম্পর্কিত যে নতুন নিয়ম কানুন বা কি পরিবর্তন আসছে সব কিছু মিলেই আমি কথা বলবো। সামনেও আপনারা যেটা জানেন যে 19তম নিবন্ধন আসতে চলেছে, এইটাই জানেন, তবে অবশ্যই এর ভেতরে টুইস্ট রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমি এইটা আপনাদের কাছে ওপেন করব, এই সিক্রেট বিষয়টি হয়তোবা অনেকেই জানেন, আমি তুলে ধরবো। তো তার আগে যেটা বলছি সেটা হলো যে যারা আমার সঙ্গে এই বিশেষ লাইভে যুক্ত হয়েছেন আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, প্লিজ যদি সম্ভব হয় তাহলে এই বিশেষ লাইভটি আপনি নিজে সম্পূর্ণটা দেখবেন আমার সঙ্গে। আমি যতটুকু সময় রয়েছে এই জার্নিতে আমার সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন যেন অন্যরাও এটা দেখতে পারে এবং এখান থেকে কিছু শেখার সুযোগ পায়। তো আর কথা বাড়াবো না, চলুন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল আয়োজনে। আজকের আয়োজনটি হলো কি, যে ইংলিশ মজা জব প্রেজেন্টস এনটিআরসি এর সমাচার, নতুন বার্তা, নতুন সিলেবাস। আমরা দেখব নতুন কি বার্তা রয়েছে আপনাদের জন্য এবং নতুন কি অপেক্ষা করছে সিলেবাসে, সেটা নিয়ে আজকের এই কথা। তো চলুন আমরা আস্তে আস্তে একটু প্রবেশ করি এর ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এনটিআরসিএ হলো নন গভর্নমেন্ট টিচার্স রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটি, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। আসছে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, যেভাবে হবে পরীক্ষা। এখানে কিন্তু আমি এই সবার ওপরে দুইটা বা লাইন দেওয়ার যুক্তিকতা রয়েছে বা কারণ রয়েছে, কেন দিয়েছি আমি ব্যাখ্যা করব। দেখুন, ওপরে লেখা রয়েছে কিন্তু এনটিআরসিএ, আবার যেটা আসতে চলেছে সেটা হচ্ছে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, যেটাকে আপনারা সবাই জানতাম যে 19তম শিক্ষক নিবন্ধন আসতে চলেছে। হয়তো বা ঢাক গুড় ব্যাপার, কথা ছিল যে জানুয়ারিতে হবে, আবার একটু পেন্ডিং করে একেবারে শিওর হয়েছিলাম যে আমরা যে ফেব্রুয়ারিতেই আসবে নিয়োগ, তাও আসলো না। এখন কিন্তু আপনারা কিন্তু আশায় বুক বেঁধে আসেন যে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে হয়তো বা নিয়োগ বিজ্ঞপ্তিটি আসতে পারে। তো আসুক, যখনই হোক আসবে ইনশাল্লাহ, অবশ্যই এটা আসবে, এটাই সঠিক এবং সত্য বাস্তবতা। কিন্তু তার আগে একটু পরিবর্তন আপনারা কি লক্ষ্য করেছেন? দেখুন, এখানে একটু ভালো করে দেখবেন যে এনটিআরসিএ বনাম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, সরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, এনটিআরসিএ বনাম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই দুইটার ভেতরে পার্থক্য রয়েছে। আপনারা সামনে যে সার্কুলারটি আসতে চলেছে 19তম শিক্ষক নিবন্ধন নামে জানতেন, সেটা কিন্তু পরিবর্তন হয়েছে রিসেন্টলি। আর এই পরিবর্তন সম্পর্কিত কিছু তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো। কিছু কথা রয়েছে যেটা আপনারা অনেকেই জানেন, তো সবার জ্ঞাতার্থে জানাচ্ছি যে এখন থেকে আর শিক্ষক নিবন্ধন এই শব্দটা এনটিআরসিএ কর্তৃপক্ষ রাখতে চাচ্ছে না। তারা এই বৃত্তের বাইরে বের হয়ে আসতে চাচ্ছে, যার জন্য এবারের এই পরীক্ষাটির নাম দিয়েছে তারা নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি মনে রাখবেন, আপনারা এর আগে যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু সপ্তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে ছিলেন, আর হঠাৎ করে এক ধাপ
লাভ দিয়ে এটা অষ্টম বাদ দিয়ে নবম, কেন কি কারণ এটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তো অ্যাজ ইউজুয়াল আগে কমন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে দেখুন। এবার থেকে সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে যাচ্ছে এনটিআরসি কর্তৃপক্ষ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এজন্য 19তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিটি এই সংস্থাটি এই নামে, এই শিরোনামে আনতে চলেছে। এই শিরোনামে এবারের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আসবে, অর্থাৎ এনটিআরসি যে পরিবর্তন আনতে চলেছে তার প্রথম ধাপ হলো নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। আর খবরদার নিবন্ধন শব্দটি যেন কেউ ব্যবহার না করে, তার জন্যে কিন্তু আগে ভাগেই তারা এই পথে হাঁটতে চলেছে। তো চলুন আমরা আর একটু সামনে আগাই, কি রয়েছে এর ভেতরে দেখি। এনটিআরসি এর বিশ্বস্ত একটি সূত্র বলছে নিবন্ধন কথাটি থেকে তারা বের হয়ে আসতে চাইছে। এজন্য 19তমর জায়গায়, দেখুন একটু ভালো করে মার্কিং করছি, 19তমর জায়গায় নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আলোচনা করছে। অর্থাৎ 19তম এনটিআরসি এর যে বিজ্ঞপ্তি ছিল বা নিবন্ধন যেটা ছিল সেটার পরিবর্তে তারা কি করছে, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, এই কথাটি নিয়ে তারা ভাবছে। এরপরে কি বলছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তালিকা সংগ্রহের পর এনটিআরসি এর বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। এই জায়গাতে কিন্তু টুইস্ট রয়েছে একটা, কেন চূড়ান্ত করা হবে এই কথাটি উল্লেখ করা হয়েছে এখানে। সুপারিশ অলরেডি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, পরিপত্র পাঠানো হয়েছে, মন্ত্রণালয় সেটা দেখেছে, কিছু কিছু বিষয়ে তারা কিন্তু ব্রিফও করছে, অর্থাৎ তারা কিন্তু জানিয়েছে যে এটা চূড়ান্ত হতে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত মন্ত্রণালয় থেকে এটার কোনো প্রজ্ঞাপন কিন্তু জারি করেনি। প্রজ্ঞাপন জারি করেনি বিধায় আমরা হবে শব্দটা এখনো রেখেছি, হবে শব্দটা এখনো রেখেছি। বিশ্বস্ত সূত্রগুলো থেকে প্রাপ্ত যে তথ্য সেখানে জানা যাচ্ছে যে এইটা হওয়ার সম্ভাবনা প্রবল। কেন, এর আগে এই যে বৃহৎ এই মন্ত্রণালয়ের একটা প্রেস ব্রিফিংয়ে একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা তিনি একটু নিশ্চিত করেছেন যে এইটার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। এই যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সবাই ব্যস্ত থাকার জন্যই হয়তোবা এখনো পর্যন্ত কি এইটার মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়নি, তবে নির্বাচনের পরেই কিন্তু এটা জারি করা হবে, এরকমই একটা আমরা আভাস পেয়েছি। তো সেই থেকে আপনাদের কাছে শেয়ার করছি। চলুন আর একটু এগিয়ে যাই। এদিকে আসন্ন শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য অনলাইনে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হবে। অর্থাৎ ওই সমস্ত প্রতিষ্ঠানে কেমন শূন্য তালিকা রয়েছে বা তাদের চাহিদা রয়েছে সেটা কিন্তু আগে তারা জেনে নেয়। এটাই তো নিয়ম, এনটিআরসি কর্তৃপক্ষ এটাই কিন্তু করে। আর যখন সবগুলো এক জায়গায় জড়ো হয়ে যাবে সারা বাংলাদেশের, তখন টোটাল যে শূন্য পদ সংখ্যা রয়েছে সেটা তারা যাচাই বাছাই করে তখন ওই পদের বিপরীতে তারা আনুষ্ঠানিকভাবে নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা কি করে, প্রকাশিত করে। তো আর একটু আমরা দেখুন এগিয়ে যাই। রাখার পরিকল্পনা করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে 15 দিন সময় দেওয়া হবে অবশ্যই। এরপর অনলাইনে শূন্য পদের চাহিদা নেওয়া শুরু হবে। এরপর আমরা আরেকটু আগাই, দেখুন কি বলছে, নতুন নিয়োগ পদ্ধতিতে যে সমস্ত পরিবর্তন আসছে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন এবং অলরেডি অনেকে কমেন্টস করছেন দেখতে পাচ্ছি, আপনাদের কমেন্টসগুলোর ইনশাল্লাহ উত্তর দিব। আমি খুব সংক্ষিপ্ত সময় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হচ্ছি, কেননা এটা একটা বিশেষ লাইভ। তো অনেকের কমেন্টসের উত্তর দেওয়া সঠিক সময়ে সম্ভব হচ্ছে না, মন খারাপ করবেন না। তবে গুরুত্বপূর্ণ যদি এ বিষয়ে কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থেকে থাকে আপনি নির্দ্বিধায় কমেন্টসে আপনি লিখে জানান, আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যার ফলশ্রুতিতে কিন্তু আজকের এই বিশেষ লাইভটি আমি আবারও নিয়ে এসেছি, কেননা
গতকালকের বিশেষ লাইভে আপনারা কিন্তু অনেকেই এই এনটিআরসি নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন, জানার আগ্রহ রয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব প্রিয় ভাই ও বোনেরা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সর্বোচ্চ সংখ্যক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করা। কেন জানেন, আপনি মনে করেন প্রচণ্ড পরিমাণে প্রস্তুতি নিচ্ছেন, আপনার প্রস্তুতির কোনো ঘাটতিই নেই, কিন্তু এরকম হলো যে আপনি প্রস্তুতি সম্পূর্ণ নেওয়ার পরে একটা পরীক্ষার সম্পূর্ণ সিস্টেমই আপনি জানেন না। তাহলে আপনি দেখা যাচ্ছে যে আপনি সমস্ত প্রস্তুতি নেওয়ার পরে সিস্টেম না জানার কারণেও কিন্তু আপনার মাঝপথে গিয়ে বা চূড়ান্ত পর্যায়ে গিয়েও আপনাকে হতাশ হতে পারে। তো যার জন্যে এই তথ্যগুলো জেনে রাখুন, কাজে দেবে। যেসব পরিবর্তন আসছে, অর্থাৎ শিওর পরিবর্তন আসছে, শিওর পরিবর্তন আসছে, যদি এই প্রক্রিয়াটি কার্যকর হয়, তাই না? অবশ্যই হওয়ার সম্ভাবনাও বেশি। পরিবর্তন আসছে, কি পরিবর্তন আসছে? নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি 3 বিভাগের জন্য 200 নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। ওয়াও, এই যে দেখুন একটা চমৎকার পয়েন্ট, চমৎকার পয়েন্ট। এবারে কিন্তু এইটাকে নোট করে নিতে পারেন, এইটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। এই প্রথম এই নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনাদের জন্য 200 নাম্বারের পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এর আগে তো কি করতেন আপনারা? এর আগে করতেন যে 100 নাম্বারের মানে প্রিলি পরীক্ষা দিতেন। এবারে কিন্তু ওই প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষাটি 200 নাম্বারের দেবেন। তাহলে কিভাবে দেবেন আমরা একটু সামনে যাই। যদিও স্কুল, কলেজ ও কারিগরিতে 100 নম্বর সাবজেক্টিভ, এই যে এই জায়গাটাও গুরুত্বপূর্ণ, 100 নম্বর সাবজেক্টিভ, অর্থাৎ এখন এই নবম শিক্ষক নিয়োগ পরীক্ষাতে যারা আপনারা অংশগ্রহণ করবেন, এখন থেকে কিন্তু আপনাদের বিষয় ভিত্তিক, আপনি যে বিষয় থেকে গ্র্যাজুয়েশন করেছেন তার উপরে কিন্তু 100 মার্কস থাকবে। অবশ্যই অবশ্যই আবারও রিপিট করছি, শুনে রাখুন, আপনি যে বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন তার উপরে আপনি যখন এই যে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তার উপরে কিন্তু 100 মার্কস থাকবে। এবং এইটা এমসিকিউ টাইপ, এটা এমসিকিউ টাইপ, এটা এমসিকিউ টাইপ। তো চলুন আর একটু সামনে যাই। ও 100 নম্বর জেনারেল, 100 নম্বর জেনারেল। ভাই ও বোনেরা, আমি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে এই পুরো বিষয়টা, সিলেবাসটা আমি ক্লিয়ার করব, কি কি রয়েছে তার ভেতরে। চলুন আমরা এইটুকু একটু জেনে নিই। বলছে মাদ্রাসার জন্য 140 নম্বর, অর্থাৎ সাবজেক্টিভ 140 এবং 60 নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছিল। তবে এটা বিতর্কিত হতে পারে বিধায় বা বৈষম্যের সৃষ্টি করতে পারে বিধায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে না, সবার ক্ষেত্রেই একই রকম করা হতে পারে। এখনো চূড়ান্ত যেহেতু সিলেবাস প্রকাশ করা হয়নি, দেখা যাক সিলেবাস প্রকাশ হওয়ার পরে হোয়াট হ্যাপেন্ড সেটাই কিন্তু দেখার বিষয়। তো চলুন আমরা আর একটু সামনের দিকে যাই। দেখুন, বলছে জানা গেছে এর আগে এনটিআরসি এর নিবন্ধন পরীক্ষায় প্রার্থীদের ভাইবার নাম্বার যুক্ত করা হয়নি। দারুণ একটা পয়েন্ট, দারুণ একটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, সবাই একটু মন দিয়ে দেখুন। ভাইবার নাম্বার যুক্ত করা হয়নি, এর আগে কিন্তু যুক্ত করা হয়নি। এর আগে ভাইবার নাম্বার যুক্ত করা হয়নি বিধায় ভাইবা বোর্ডে গিয়ে আমি অনেকে আমার কলিগদের শুনেছি ভাইবা বোর্ড থেকে আসার পরে যদি জিজ্ঞেস করতাম এই তোমার ভাইবা বোর্ডে কি করতো, কি ধরতো, অমুক সমক, কে বলতো যে আমি গান করেছি, অমুক করেছি, সমক করেছি, এই ওই ওই। এখন কিন্তু ভাই কি বলছে, প্রথমবারের মতো এবার নতুন বিধিমালায় ভাইবার নাম্বার যুক্ত করা হবে। এবার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইবা, ভাইবা এতটাই গুরুত্বপূর্ণ যে ভাইবার উপরেও কিন্তু আপনার চাকরি পাওয়া না পাওয়া নির্ভর করবে। আর যার বাস্তব প্রমাণ দেখেছেন সদ্য প্রকাশিত হওয়া প্রাইমারি পরীক্ষার যে ফলাফল প্রকাশিত হলো সেখানে, এখানে কিন্তু অনেকে পূর্ববর্তী ধাপগুলোতে ভালো করার পরেও শুধুমাত্র ভাইবাতে আশানুরূপ করতে না পারার ফলেও কিন্তু অনেকে চাকরি পায়নি। তবে বি কেয়ারফুল, আপনারা যারা প্রস্তুতি নিচ্ছেন বা এই জায়গাতে অংশগ্রহণ করবেন, এবারে কিন্তু ভাইবার জন্য অবশ্যই খুব 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 অ্যালার্ট থাকতে হবে। এরপরে বলছে এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ এইটাই করা হবে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়া প্রথমবারের মতো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে, বয়স গণনা করা হবে। দ্যাটস দ্য গ্রেট পয়েন্ট ফর এভরি চাকরি প্রার্থী কি যোদ্ধাদের জন্য।
অর্থাৎ এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো, তার আগ থেকেই কিন্তু বয়স গণনা করা হতো। অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি যে দিন প্রকাশিত হয়েছে সেই দিনে যদি কোনো প্রার্থীর বয়স 35-এর ওপরে গিয়ে মানে চলে যেত বা 35 হয়ে যেত, তিনি আর কিন্তু কি করতে পারতেন না, আবেদন করতে পারতেন না। এবার কিন্তু একটু উল্টো, এবার একটু নতুন নিয়ম, সেটা হচ্ছে যেদিন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, একটু মার্কিং করছি, একটু ভালোভাবে দেখুন, যেদিন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেদিন থেকে বয়স গণনা করা হবে, সেদিন থেকে বয়স গণনা করা হবে। অবশ্যই এটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য, আমি জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, তবে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা আপনাদের অনেকের জন্য ইতিবাচক দিক হতে পারে। তো চলুন আমরা একটু সামনের দিকে যাব। এবার পরীক্ষা পদ্ধতি সম্ভাব্য, আগেই বলছি যে প্রিয় ভাইয়েরা আমার, যে এটা এখনো পর্যন্ত মন্ত্রণালয় থেকে মানে কি বলবো স্বীকৃতভাবে প্রচারণা হয়নি, তবে হবে ইনশাল্লাহ, এটারই সম্ভাবনা খুব বেশি। আর তার উপর ভিত্তি করে এই ডায়াগ্রাম। এবার পরীক্ষা পদ্ধতির স্টেপ হলো দুইটা, ধাপ দুইটা। প্রথম ধাপটি হলো দুইটি ধাপ আমি একটু বর্ণনা করছি। প্রথম ধাপ হচ্ছে এমসিকিউ 200টি, এমসিকিউ 200টি, অর্থাৎ এবার কিন্তু আপনাকে একদিনে 2টা পরীক্ষা দিতে হবে, একই দিনে 2টা পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। কি কি? নাম্বার 1, আপনার যে বিষয় আপনি গ্র্যাজুয়েশন বা অনার্স করেছেন সেই বিষয়ের উপরে 100টি এমসিকিউ এর পরীক্ষা দিবেন, আর বাকি 100টি হবে জেনারেল। বাকি 100টি জেনারেলের সিলেবাসের মধ্যে কি কি আছে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখবো ইনশাল্লাহ। তবে অবশ্যই মনে রাখবেন যে আপনাকে কিন্তু 2টো পরীক্ষা অংশগ্রহণ করতে হবে একই দিনে। কেউ যদি আপনাদের এরকম বলে যে না সেম কোশ্চেন্সে 2টা টাইপ থাকবে, অর্থাৎ জেনারেলের প্রশ্নও থাকবে আবার সাবজেক্টিভও থাকবে, এটার এখনো পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ ভিত্তি আমরা খুঁজে পাইনি। তবে এইটুকুই বেশি গুনগুন হচ্ছে বা প্রতিধ্বনিত হচ্ছে যে এমসিকিউ এর জন্য 2টা প্রশ্ন একই দিনে আপনাকে ফেস করতে হতে পারে। দেখা যাক সিলেবাস যখন পূর্ণাঙ্গ সিলেবাস আসবে ইনশাল্লাহ আমরা সবাই এটা কিন্তু আমরা জানতে পারবো এবং দেখতে পাবো। তো আমি একটু দেখি, জেনারেল প্রশ্ন 100টি এবং 100টি বিষয় ভিত্তিক। আর দ্বিতীয় স্টেপে রয়েছে ভাইবা, কত মার্কস? 20 মার্কস, 20 মার্কস ভাইবা, অর্থাৎ সব মিলে হচ্ছে 220 মার্কস, 220 মার্কস। তো চলুন আমরা আর একটু সামনের দিকে আগাবো। রয়েছে জেনারেলের সিলেবাসের মধ্যে আপনারা কি কি পাবেন এবার সম্ভাব্য। আগেই বলছি ভাইয়া, আপনারা যারা এইটা নিয়ে মন্তব্য করছেন বা করবেন, বা আপনাদের যদি আরও কিছু গভীরে মন্তব্য থাকে, তবে আমি আপনাদের কাছে আবারও প্রাপ্তি স্বীকার করছি যে এটা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, এখনও চূড়ান্ত সিলেবাস যেহেতু বের হয়নি। তবে আপনারা যদি বিভিন্ন জায়গা থেকে আরও গভীর কোনো কিছু জেনে থাকেন বা আরও কোনো যদি থাকে, তাহলে সেটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত সঞ্চয় এবং সম্পদ, ইনশাল্লাহ এটা নিয়ে আগাবেন। আমি ওভারঅল একটা ভিউ আপনাদের সামনে তুলে ধরছি। তো জেনারেল সিলেবাসের মধ্যে কি রয়েছে? রয়েছে বাংলা কত? 25 মার্কস, রয়েছে ইংলিশ 25 মার্কস, এই প্রথম ম্যাথ রয়েছে 25 মার্কস, আর সায়েন্স রয়েছে 25 মার্কস। এখানে একটা মজার বিষয় রয়েছে, আপনারা কি লক্ষ্য করেছেন? এবারে কিন্তু প্রথম যুক্ত হচ্ছে কি? সায়েন্স। এবারে কিন্তু প্রথম যুক্ত হচ্ছে কি? সায়েন্স। এটা নিয়ে অবশ্যই কনসার্ন থাকবেন, সজাগ থাকবেন। আর এই সিলেবাসটি জেনারেল রয়েছে, যারা জেনারেল শিক্ষার্থী, জেনারেল লেভেলের, তাদের জন্য এখানে কিন্তু সাধারণ জ্ঞান থাকতো, কিন্তু এবারে কি হচ্ছে, এখানে দিয়ে দিয়েছে তারা সায়েন্স। এখন সায়েন্সের ক্ষেত্রে কোন প্রশ্নগুলো আসবে বা কেমন প্যাটার্ন হবে সেটা কিন্তু আমরা সিলেবাস বের হওয়ার পরে ইনশাল্লাহ জানতে পারবো। বা অনেকেই অনেক জায়গাতে তুলে ধরছে যে এই বিষয়গুলো থেকে হবে, কেউ বলছে যে সায়েন্স অংশে সায়েন্স প্লাস কম্পিউটার এই 2টা জায়গা থেকে হবে। আমরা সবগুলোই মাথায় নিয়ে আগাবো, তবে চূড়ান্ত সিলেবাস বের হওয়ার পরে ইনশাল্লাহ আমরা সবাই ক্লিয়ার হয়ে যাব। তো বিষয়ভিত্তিক এই সবগুলোর উপরে কয়টা থাকবে? 100টি প্রশ্ন। এবার চলুন দেখি আমরা জেনারেল সিলেবাস মাদ্রাসা কি কি থাকবে। সেম টু সেম মাদ্রাসার জন্য বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে 25 করে 4 25 কত? 100টি প্রশ্ন, 100টি এমসিকিউ প্রশ্ন, এবং 100টি এমসিকিউ প্রশ্ন। আর হচ্ছে এই যে এই ক্ষেত্রে যেটা আপনার বিষয়ভিত্তিকের পরে
যেটা জেনারেল সিলেবাস থাকবে মাদ্রাসার জন্য, সেটার ক্ষেত্রেও এখানে একটু ব্যতিক্রম রয়েছে। একটু দেখুন, এখানে কিন্তু দুইটা জায়গা দুই ধরনের। ওখানে কিন্তু জেনারেল শিক্ষার্থীদের লাস্ট অপশন ছিল সায়েন্স, আর এখানে কিন্তু রেখেছে জিকে। যদিও অনেক বিশ্লেষক বলছেন যে জিকে রাখবে কি না বা অন্তর্ভুক্ত থাকবে এরকম দ্বিধাদ্বন্দ্বতায় রয়েছে বা মতভেদ রয়েছে, তবে এখন পর্যন্ত গুনগুন শব্দ হচ্ছে যে এই জায়গাতে জিকে আছে 25 মার্কস, অর্থাৎ জেনারেল শিক্ষার্থীদের জিকে আপাতত এই সিলেবাসের পর্যালোচনায় নেই, আর মাদ্রাসা শিক্ষার্থীদের রয়েছে বা থাকবে না, এরকম একটা দোটানার মধ্যে পড়ে আসে। তো আমরা একটু সামনে বাড়াই। উভয় ক্ষেত্রে 40% করে মার্কস পেতে হবে, অর্থাৎ আপনার যে 200 মার্কসের এমসিকিউ রয়েছে, এই 200 মার্কসের এমসিকিউ এ উভয় পার্টেই, অর্থাৎ আপনাকে পাস করতে হলে অন্তত 40 মার্কস করে পেতে হবে, দুইটাতেই 40 মার্কস করে পেতে হবে, দুইটাতে 40 মার্কস করে 80 মার্কস পেলে আপনি কিন্তু উত্তীর্ণ হবেন, অর্থাৎ 40 দুকোণে কত হয় 80 মার্কস পেলে আপনি উত্তীর্ণ হবেন। তবে এখানে কিছু গাল গল্প রয়েছে যেটার আমি ভুল শুধরাই দেব আপনাদের কাছে। অনেকে আপনাদের কিন্তু ব্যাপকভাবে উৎসাহিত করছে এবং ঘোড়ার মতো বলছে যে দৌড়াও দৌড়াও দৌড়াও, আরে ভাই এই সেই তকমা লাগায় বলছে জাস্ট যদি 40 মার্কস পাও বিষয়ভিত্তিকে এবং মানে জেনারেলেও যদি 40 পাও, তোমার চাকরি আর ঠেকাই কে, তোমার চাকরি ঠেকানোর আর কেউ নাই। এটা ডাহা মিথ্যা কথা, এটা ভিত্তিহীন কথা, এই কথার কোনো সত্যতা নেই এবং এই কথার কোনো দামও নেই। কেন দাম নেই? কারণ বর্তমানে এই ধরনের জবে সর্বোচ্চ সংখ্যক মেধাবীরাই কিন্তু অংশগ্রহণ করছে এবং সেখানে প্রতিযোগিতা কি বলবো যে তুঙ্গে। আর এই প্রতিযোগিতায় তুঙ্গে থাকার কারণে আপনি মনে করেন 40 দুগুণে 80 পাইলেন, ঠিক আপনার জায়গায় আর কেউ আরেকজন তিনি 50 দুগুণে 100 মার্কস পেলেন, আরও একজন 120 পেলেন, আরেকজন 130 পেলেন, তারা কিন্তু আপনার থেকে এগিয়ে থাকবে। অতএব 40কে টার্গেট নয়, 200 মার্কসের পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ আপনার টার্গেট থাকবে অন্তত পক্ষে 180 মার্কস আপনি উঠাবেন বা অবটেইন করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার সঙ্গে আর লাগে কে। আর এই 180 মার্কস উঠানোর জন্য আপনাকে ডেডিকেটিভলি হেল্প করছে ইংলিশ মজা জব। 75 দিনের জব জার্নি শেষের দিকে আবার এটা নিয়ে কিছু বলবো, চলুন আর একটু সামনের দিকে এগিয়ে যাই। তো দেখুন, এনটিআরসি এর নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের খসড়া বলতে গেলে যেটা জমা করা হয়েছে মন্ত্রণালয়ে, পরিপত্র দেয়া হয়েছে, এখনো জারি হয়নি, তবে আমরা আশা করছি যে এইটাই পরিপত্র আকারে আসবে। তো দেখি আমরা এর ভেতরে কি রয়েছে। নিয়োগ ও নির্বাচন পদ্ধতি, প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষা, লিখিত বলতে গেলে যে এমসিকিউ। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের এবারে কিন্তু দেইনি, আমি এখনো পর্যন্ত দেইনি, এর জন্য সরি চাচ্ছি। এই প্রথম নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা যদি পরিবর্তিত সিলেবাসে হয় তাহলে আপনাদের কিন্তু রিটেন দেওয়া লাগবে না, আপনাদের অবশ্যই রিটেন দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র সরাসরি প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় যদি উত্তীর্ণ হন তারপরে আপনাকে ভাইবা বোর্ডে ডাকা হবে, আর সেখানে উত্তীর্ণ হলে সরাসরি আপনি নিয়োগ পাবেন, আর রিটেন পরীক্ষা দেওয়ার কোনো ঝামেলাই নেই এবং এই বিড়ম্বনায় আপনাকে পড়তে হবে না। এবং মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা পরীক্ষা নেওয়া হবে, উভয় পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে, অর্থাৎ আপনি 220 মার্কসের মধ্যে দুইটা মিলে কত পাচ্ছেন এটা অনুযায়ী আপনার র্যাঙ্ক হবে। চলুন আর একটু সামনে আগাই। তো কি বলছে, বিষয় ও পদ ভিত্তিক শূন্য পদের বিপরীতে 1:1। ভাইয়া এটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এটা বুঝে মাথায় নিয়ে বুঝে শুনে আপনাদের পথ চলতে হবে। এটা যদি আজকে ভালোভাবে বুঝে নেন তাহলে কিন্তু এই প্রিপারেশনটা আপনার জন্য আরও বেশি সহজ হবে এবং আরও বেশি আপনি মনোযোগী এবং কনসার্ন হয়ে উঠবেন। 1:1 বা 1:1 অনুপাতে প্রার্থী সুপারিশ করা হবে, অর্থাৎ একটি পদের জন্য একজনকেই নির্বাচিত করা হবে। এর আগে একাধিক ব্যক্তিকে কিন্তু নির্বাচন করা হতো এবং পেন্ডিং রাখা হতো এবং গণবিজ্ঞপ্তি দেওয়া হতো, আর ওই সার্টিফিকেট নিয়ে কেউ 2 বছর 3 বছর পর্যন্ত ঝুলে থাকতেন, দোল নাই দোল খেতেন, আসবে আমার কবে সেই সুদিন, আমি পাবো চাকরি, আমি ঘোষাবো বাবা মায়ের ঋণ। এখন আর এটার দরকার নেই। এখন কিন্তু যে পদ
সেই পদ অনুযায়ী একটা পদের বিপরীতে একজনকেই কিন্তু কি করা হবে, চয়েস করা হবে। অর্থাৎ আপনি যদি এই যে প্রিলি এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, ইনশাল্লাহ আপনার চাকরি কনফার্ম। এবং এটা সব মিলে 2 মাসের মধ্যে এই প্রসিডিউরস কমপ্লিট হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমরা এরকমই একটা বিশ্লেষণ করেছি বা আশা করছি। তো নির্বাচন করা হবে আবেদন ও পছন্দ ক্রম। একজন প্রার্থী সর্বোচ্চ 5টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবে। এবারে এই নিয়ম যদি চালু হয় তাহলে সর্বোচ্চ 5টি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবে, পছন্দের তালিকায় রাখতে পারবেন। চলুন সামনে একটু আগাই। বলছে আবেদন ফর্মে অন্যান্য বিকল্প বা আদার অপশনস থাকবে। অন্যান্য বিকল্প বা আদার অপশনস থাকবে, অর্থাৎ এই 5টার পরেও অন্যান্য বিকল্প বা আদার অপশনস থাকবে। দেখা যাচ্ছে আপনি 5টি প্রতিষ্ঠান চয়েস দিয়েছেন, এই প্রতিষ্ঠানে আপনার মেধাক্রম বা মানে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পাননি, তখন কিন্তু বিকল্প অপশন চয়েস করার জায়গা থাকবে এবং আপনি সেটা করতে পারবেন ইনশাল্লাহ, যদি এটা ফলপ্রসূ হয়। অগ্রাধিকার দেয়া হবে কি কি দেখুন একটু ভালোভাবে। নিজ উপজেলা, অবশ্যই নিজ উপজেলায় যদি পদ সংখ্যা 0 থাকে আপনি সেখানে আবেদন করতে পারবেন। নিজ জেলা, নিজ বিভাগ, অর্থাৎ আগে নিজের যা আছে, চাচা আপন বান বাসা, এরকম একটা প্রবাদ বাক্য আছে না, তো আমি আগে আমার আশেপাশে যেটা আছে সেটাতে আগে খুঁজে দেখতে পারবো, এরকম একটা প্রায়োরিটি দিবে আপনাদের এখানে। এবং তারপরে সারা দেশ, সারা দেশ, এইভাবে আপনারা অগ্রাধিকার দিতে পারবেন। বিজ্ঞপ্তি ও নামকরণ, ভাই এতক্ষণ পর্যন্ত যেটা বলছিলাম নামকরণ ও বিজ্ঞপ্তির মধ্যে তেমন কিছু নেই। আগে যেটাকে জানতেন 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, এবারে নতুন নামে আসছে কি নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা। নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা এইটাই একটু ব্যতিক্রমী নামে আসছে, এটাই, আর কিছু পরিবর্তন আসছে। যোগদান ও বয়স সীমা, এখানে যোগদান ও বয়স সীমার ক্ষেত্রে সর্বোচ্চ যোগদানের ক্ষেত্রে 7 কর্মদিবসের মধ্যে আপনি যদি সিলেক্টিভ হতে পারেন তাহলে আপনাকে কর্মদিবসের মধ্যে আবেদন করতে হবে। রেজাল্ট হওয়ার পরে আপনাকে প্রতিষ্ঠান প্রধান সর্বোচ্চ 15 কর্মদিবসের মধ্যে নিয়োগ দিতে বাধ্য থাকবেন। এখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও বেশি কঠোর করা হচ্ছে এবং এইভাবে কিন্তু সম্পন্ন হবে। 7 কর্মদিবসে নিয়োগদানের পরে আপনাকে কিন্তু ওই কর্মদিবসে ওই প্রতিষ্ঠানে যোগদান করতে হবে। এটা অ্যাজ ইউজুয়াল সবাই জানেন। চলুন আমরা একটু সামনে বাড়াই। প্রতিস্থাপন ও জটিলতা নিরসন, এর আগে যেমন আপনারা এমন কেউ মানে ওই যে কি সপ্তমে এমন কিছু প্রতিষ্ঠানে আপনারা চয়েস দিয়েছেন এবং নিয়োগ পেয়েছেন, গিয়ে দেখলেন যে ওই প্রতিষ্ঠানে এমপিও ভুক্তই হয়নি, অর্থাৎ ওই প্রতিষ্ঠানটি এখনো এমপিও ভুক্ত না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বিড়ম্বনায় পড়েন বা আপনার জটিলতা সৃষ্টি হয়। আবার এমন কিছু ভুল তথ্য দিয়েছেন তো যার কারণে মানে কি বলবো যে আপনার নিবন্ধনটি বাতিল হওয়ার উপক্রম বা খুব ঝামেলায় পড়ে গেছেন, এবারে সেই জায়গাটা একটু নিরসন করা হচ্ছে এই পয়েন্টসটাতে। এবারে কি করা হবে, ওরকম যদি হয় তাহলে আপনাকে আবারও পুনরায় আবেদন করার সুযোগ দেবে তারা, এবং তারা এইটা যাচাই বাছাই করে আপনার যোগ্যতার ভিত্তিতে প্রয়োজনে যদি ওই ক্ষেত্রে দূরে প্রতিষ্ঠানে দিয়ে থাকেন আর ওরকম ঝামেলা হয়, তখন আগে দেখবে যে আপনার নিজ এলাকায় রয়েছে কিনা শূন্য পদ বা ফাঁকা রয়েছে কিনা, সেখানে দেওয়ার চেষ্টা করবে, না হলে আপনার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করবে ইনশাল্লাহ। এরপরে দেখুন, একই মেধা তালিকা থেকে ভবিষ্যতে আর নিয়োগ দেওয়া হবে না, অর্থাৎ এবার একবারই সুপারিশ, অর্থাৎ এবার কিন্তু একবারই সুপারিশ করতে পারবেন। অর্থাৎ এর আগে নিবন্ধনে যখন আপনারা টিকতেন বা কৃতকার্য হতেন তখন আপনাদের কিন্তু সার্টিফিকেট দিয়ে তখন 1 বছর 2 বছর 3 বছর ধরে আপনারা কিন্তু আশায় থাকতেন, গণবিজ্ঞপ্তি হতো, সেখানে চয়েস দিতেন, হিজি বিজি অমুক সমক এই সে অনেক কিছু। অর্থাৎ আপনার বন্ধু এবং আপনি একসঙ্গে মনে করেন এর আগে নিবন্ধনে অংশগ্রহণ করেছেন, আপনার বন্ধুর মেধাক্রমে চলে এসেছে, তালিকায় এসেছে, সে চাকরি করছে, তার চাকরির বয়স 2 বছর হয়ে গেছে, মানে তারপরে আপনি কি নিয়োগ পাননি এখনো পর্যন্ত, এরকম দীর্ঘসূত্রিতা আর হবে না। এবারে যা হবে একেবারে ক্লিয়ার কাট একবারে, অর্থাৎ আপনি একবারই সুপারিশ করতে পারবেন। এখানে যদি আপনি টেকার মতো যোগ্যতা রাখেন তাহলে আপনি হয় সেখানে টিকতে পারবেন, আর না হলে সেখান থেকে আপনি ডিপার্টেড হয়ে যাবেন। ঝুলন্ত অবস্থার আর কোনো সুযোগ নেই। তো এই পরিপত্রের পরের
পয়েন্টসটি আমরা একটি দেখব। বর্তমান অবস্থা, এই পরিপত্রের বর্তমান অবস্থা, এটা মন্ত্রণালয়ে কি বলবো যে ঝুলন্ত অবস্থায়, তবে এইটা কার্যকর হবে ইনশাল্লাহ, এটা সবারই মানে একটা প্রত্যাশা, এবং এটা শুধু কার্যকরের অপেক্ষায় রয়েছে ফলপ্রসূ হওয়ার, এবং এর পরপরই সিলেবাস আসবে। এটা হচ্ছে বর্তমান অবস্থা, আমি সেটাও তুলে ধরলাম। প্যানেল, এই বিষয়টি অনেকের কাছে একটু অজানা। প্যানেল, এই বিষয়টি একটু বলছি, সবাই একটু ক্লিয়ার করে নেন। প্যানেল বলতে প্রিয় ভাই ও বোনেরা, এবার কিন্তু এই নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় আপনাদের যারা কৃতকার্য হবেন বা কৃতকার্য হবে শেষ পর্যন্ত, তাদের পদ সংখ্যা অনুযায়ী 20% বেশি কৃতকার্য করা হবে। আপনি মনে করেন প্রিলিতে পদ সংখ্যা রয়েছে 50,000, তার থেকে আরও 20% বেশি কি বলবো যে তারা চুজ করবে বা পছন্দক্রম করে তারা বাছাই করে নেবে। এবার এই 20%-এর মধ্যে ধরেন কিছু অংশ ভাই ভাই গিয়ে বাদ পড়বে, তাহলে দেখুন ভাই ভাই এবারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার অবশ্যই ভাই ভাই যাওয়ার আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন, আর তার জন্য অবশ্যই কিন্তু ভালো ধরনের প্রস্তুতি থাকা চাই। তো ভাই ভাই বাদ গেল, তারপরেও কিন্তু আশা করা যাবে যে 5% অন্তত মানে পদ সংখ্যার থেকে বেশি কি চয়েস করে রাখা হবে। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে অতিরিক্ত 5% বা 10% বা 20% যেটাই হোক, এইটাই যে তারা আমার মানে রেখে দিল ঝুলন্ত অবস্থায়, এদের কি হবে? ভাইয়া, যারা এই ধরনের এক্সামে আপনারা অংশগ্রহণ করেন এবং এই চাকরিগুলো পান, তারা কিন্তু অনবরত এর এক স্টেপ ওপরের চাকরিগুলো আবার পাওয়ার জন্য সন্ধান করেন এই চাকরিগুলো করতে করতে। অর্থাৎ মনে করুন এই বছর 50,000 কি রিকোয়ারমেন্ট ছিল, 50,000ই ফিল আপ, 50,000 পদেই 50,000 জন চাকরি করছে। এইটা কিন্তু এক বছরের মধ্যে অবশ্যই খালি হবে, অবশ্যই এখান থেকে শূন্য পদ সৃষ্টি হবে, কারণ এই ধরনের চাকরিগুলো ছেড়ে অনেকে আছে যখন অন্য জায়গায় ট্রান্সফার হবে, অন্য চাকরিতে চলে যাবে। এটা কল্পনা নয়, এটা কোনো আবেগী কথা নয়, এটা বাস্তব কথা। এটা প্রত্যেক বছর প্রত্যেকটা সেক্টরেই ঘটে। যখন ওই পদগুলো শূন্য হবে বা শেষ হবে, ফাঁকা হয়ে যাবে, তখন কিন্তু ওই যে অতিরিক্ত যে 5% 10% যেটাই তারা টেকায় রাখবে, তাদেরকে ওখানে কিন্তু ইনক্লুড করবে। যারা এরকম পর্যায়ে পড়বেন তারা হয়তো অভিমান করে বলতে পারেন যে এতই কপাল খারাপ আমার, আমিও এবারেও এসে এরকম দোটানায় পড়ে থাকলাম। আসলে ভাইয়া, ভালো কর্ম করবেন, ভালো ফসল পাবেন, সর্বোচ্চ কর্ম করবেন, সর্বোত্তম ফসল পাবেন। আপনি যেরকম ফসল ফলাবেন, যেরকম পরিচর্যা করবেন, ফসলও কিন্তু সেরকম ফলবে। তো আশা করব যে ঝুলন্ত অবস্থায় যেন না থাকেন ইনশাল্লাহ, এটা আপনার সুন্দর স্বাভাবিকভাবে হোক। আমরা একটু আগাই, বলছেন নতুন নিয়োগ কার্যক্রমের ভালো মন্দ উভয় দিক, এটা নিয়ে একটু পরে আসবো। আমরা একটু এক ঝলকে দেখে নিই। স্কুল ও মাদ্রাসা শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা, ভাইয়া অ্যাজ ইউজুয়াল যোগ্যতা যা থাকে সেটাই হবে। এবার একটু ব্যতিক্রম হচ্ছে, সেটা হচ্ছে যারা এর আগে 16তম গ্রেডে ইন্টারমিডিয়েট বা এইচএসসি পাশ করে ওই যে ইত্যাদি বা আলিম থেকে আপনারা আবেদন করেছেন বা করতে পারতো, হয়তো বা এই নিয়োগ পরীক্ষায় তারা পারবে না, কারণ তাদের 16তম গ্রেডকে কমিয়ে এনে 13 সর্বোচ্চ 10, 11, 12 এর ভেতরে বা ওই যে সাধারণ শিক্ষকরা যে গ্রেডে রয়েছে তার ভেতরে অন্তর্ভুক্ত করবে। তার জন্য যোগ্যতা লাগবে অবশ্যই স্নাতক পাস অথবা অন্ততপক্ষে ডিগ্রি কমপ্লিট করতে হবে। তার নিচে নিবন্ধন দেয়া আবেদন, এবার কিন্তু নিয়োগে আবেদন করা হয়তো বা সম্ভব হবে না, এটাই আপনারা ধরে রাখেন। তো এটা আমি ভালো মন্দ দিকের সঙ্গে একটু প্রিভিয়াসলি আলোচনা করব। তো আমরা আর একটু স্কিপ করে চলে যাব। যে দেখতেই পাচ্ছেন যে যোগ্যতা যা আছে সেটাই, আমরা একটু সামনের দিকে যাই। বয়স, যোগ্যতা সব কিছু দেওয়া রয়েছে, এটা আপনারা সবাই জানেন, আমি এটা নিয়ে বিশদ কিছু বলবো না। আমরা আর একটু সামনের দিকে যাব। স্কুল গ্রেড 2 এর বা পদোন্নতি বা গ্রেড পরিবর্তন হলে যেটা হয় সেটাই। তো আমরা আর একটু পেছনের দিকে চলে আসব, ভালো মন্দ উভয় দিক রয়েছে সেটাতে আমরা একটু ফোকাস করব। যা আমি বললাম যে এই পরিপত্রের ভালো মন্দ উভয় দিক আমরা কোথায় পেলাম। আচ্ছা যাই হোক, আমরা একটু সময় নিচ্ছি, ওই পয়েন্টসটা পেয়ে গেছি। এই যে ভালো মন্দ উভয় দিক, ভাইয়া আপনারা কি লক্ষ্য করেছেন যে এর আগের নিবন্ধনে আপনারা যারা নিয়োগ পেলেন তারা কিন্তু 7ম নিবন্ধন ছিল, এটা 7ম ছিল।
সপ্তম, আর এবারে কিন্তু নবম, অর্থাৎ মাঝখানে একটা গ্যাপ। তাহলে কেন? এটার কারণ কি? যারা এখনো পর্যন্ত ওই যে সপ্তমে ঝুলে আছেন তাদের কিন্তু টেনশন হয়ে আছে যে আমি কি করব, আমি তো নিয়োগ পেলাম না, তাহলে এক লাফে এরা অষ্টম থেকে নবমে গেল, তাহলে আমার কি আর হবে না? না, এরকম কোনো পসিবিলিটিই নেই, এরকম কোনো ধরনের ক্লুই নেই ভাইয়া। আপনারা যারা এখন পর্যন্ত শেষ পর্যন্ত সপ্তমে নিয়োগ পাননি তাদের সংখ্যা খুবই কম, খুব কম, নগণ্য বা খুব সামান্য কিছু আছে, এদের ব্যবস্থা অবশ্যই করা হবে। কারণ আপনাদের তো 1 বছরও হয়নি মনে হয়, বা সর্বোচ্চ 1 বছর পার হচ্ছে, আপনাদের মেয়াদ রয়েছে 3 বছর। অবশ্যই কর্তৃপক্ষ এর মধ্যে ইনশাল্লাহ আপনাদের একটা ব্যবস্থা করবে। এই নিয়োগের ভালো মন্দ দিকের মধ্যে যেটা রয়েছে, আমার কাছে সব থেকে ভালো মনে হয়েছে যে সরাসরি প্রিলি পরীক্ষা দেওয়ার পরে কৃতকার্য হলে ভাইবা, এটা আমার কাছে ইতিবাচক লেগেছে। আরেকটা বিষয় হলো দীর্ঘসূত্রিতা থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারবো, কারণ আপনার নিয়োগ পরীক্ষা খুব দ্রুত সময়ের মধ্যে হবে। আরেকটা ভালো দিক হতে পারে যে আপনাকে সার্টিফিকেট নিয়ে গণবিজ্ঞপ্তির জন্য দৌড়ানো লাগবে না, অর্থাৎ এখানে এবার পাশ করলে সরাসরি ভাইবা, আর তারপরে কিন্তু সরাসরি চাকরি। উভয় প্রত্যেকটি জিনিসেরই ভালো মন্দ উভয় দিক রয়েছে। আমার কাছে একটু উইক জোন বলতে কেমন মনে হয়েছে যে যদি কর্তৃপক্ষ এখনও কিছুটা সময় আছে, যদি একটু সহানুভূতির দিকে তাকায়, তাহলে এই নিয়োগগুলোতে আগে যেমন ইবতেদায়ী মাদ্রাসার বা মানে আলিম বা এইচএসসি পাস করে যারা আবেদন করতে পারতো, সেই বিষয়টা অন্তর্ভুক্ত থাকলে হয়তো বা দেশের আরও একটা হিউজ পরিমাণে জনসংখ্যা এতে কি ইনভলভ হতে পারতো। অবশ্য প্রতিযোগিতার পরিমাণও সেই ক্ষেত্রে বাড়তো। আর আমার কাছে সব থেকে ভালো লাগার যে বিষয়, এইটা হচ্ছে সর্বোচ্চ ইতিহাস গড়বে এই এই নিয়োগ পরীক্ষাটি। কেন ইতিহাস গড়বে তার একটা কারণ আপনাদের সামনে তুলে ধরছি। এই জায়গাতে আশা করা যাচ্ছে এই নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা হতে যাচ্ছে প্রায় 1 লক্ষ। 1 লক্ষ শূন্য পদ নিয়ে এই বিজ্ঞপ্তিটি আসতে চলেছে, এবং এটাই হতে পারে আপনাদের জন্য একটা স্বর্ণালী সুযোগ। অবশ্যই এই সুযোগকে কাজে লাগাবেন, ইনশাল্লাহ আপনি একটা জায়গা খুঁজে পাবেন, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর আপনার এই জায়গাটিকে আরও সুসংগত করতে আমাদের একটা আয়োজন ইতিমধ্যে চলমান রয়েছে, ইংলিশ মজা জব প্রেজেন্টস 75 দিনের জব জার্নি। এখানে আমাদের ডেডিকেটেড টিচার্স প্যানেল তারা কিন্তু কি করছে, আপনাদের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা এর সঙ্গে কি সম্পৃক্ত হচ্ছেন, অদূর ভবিষ্যতে থাকবেন, এটাই আশা করি। আর যারা এখনও হতে পারেননি, আজকের এই বিশেষ লাইভের প্রথম কমেন্ট বক্সেই একটা লিঙ্ক দেয়া রয়েছে ডেডিকেটেড পেজের, আমাদের এই পেজের, এর ভেতরে যুক্ত হয়ে যান। আপনার এই চাকরি সংক্রান্ত বিভিন্ন ছোটোখাটো বিষয় থেকে শুরু করে সম্পূর্ণ তথ্য এখান থেকে আপনারা অনবরত জানতে পারবেন। আর অবশ্যই আপনারা এই ইংলিশ মজার জব জার্নির সঙ্গে একেবারে আঠার মতো লেগে থাকুন। আমি আপনাদের ইনশাল্লাহ নিশ্চয়তা দিচ্ছি, যদি এইটা ফুলফিল কেউ কমপ্লিট করতে পারেন, তাহলে অবশ্যই এই যে আসন্ন নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার একটা কি ভালো একটা জায়গা আপনি পাবেন, এবং আপনার জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ। তো আজকে তার ধারাবাহিকতায় ঠিক চোখ রাখুন 6:45, অর্থাৎ 7:15 দেরি থাকবে, ঠিক তখনই যুক্ত হয়ে যান ইংলিশ মজা জব পেজে। আপনাদের সাথে চমৎকার বাংলা ক্লাস নিয়ে আসছেন আমাদের চমৎকার মেন্টর নাহিদ স্যার। তার বাংলা ক্লাসটি করতে চোখ রাখুন ইংলিশ মজা জব পেজে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আসছে ঠিক সন্ধ্যা 6:45। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই যে পরিবর্তিত যে নিয়ম কানুন আসছে বা পরিবর্তন, এটা নিয়ে কিছু বলার। তো আশা করি ইনশাল্লাহ এখান থেকে যদি কোনো উপকার পাওয়ার সুযোগ থাকে সেটা গ্রহণ করবেন। আর আবারও দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাইকে কি বলবো যে ভালো থাকার জন্য আহ্বান জানাচ্ছি। কেন আহ্বান জানাচ্ছি? এখন কিন্তু ইচ্ছা করলে ভালো থাকা যায়, কিন্তু আমরা মনে থেকে অনেকে চাই না যে আমি ভালো থাকবো। মানে ডিপ্রেশনের বাইরে যান, ডিপ্রেশনকে ঝেড়ে ফেলে দিন, জ্ঞানের সঙ্গে সংযুক্ত হন, নিজের ভালো ক্যারিয়ার গঠন করুন, বা একটা ভালো ক্যারিয়ারের পেছনে দৌড়ান। দেখুন আপনার মন মানসিকতা শরীর স্বাস্থ্য ইনশাল্লাহ সব কিছু ভালো থাকবে। আপনাদের জন্য দোয়া রইল মন প্রাণ ভরে।
দেখা হবে, কথা হবে আবারও কোনো দিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।